আসসালামু আলাইকুম। এনআইভিএস হোম স্কুলে সবাইকে স্বাগতম। আমি সাইমা রাফিজা, সহকারী শিক্ষক বাংলা, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল বনশ্রী, ঢাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর পল্লী সাহিত্য এবং জীবন সঙ্গীত, সৃজনশীল আলোচনা এবং বহু নির্বাচনী। শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য পাঠ নম্বর থাকছে 15। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা দেখে নেব পল্লী সাহিত্যের বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো। আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতের অতল গর্ভে তলিয়ে যাচ্ছে কি? উপকথা। এটা সরাসরি বইয়েই আছে। উপকথাগুলো আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতের অতল গভীরে তলিয়ে যাচ্ছে। 2 নম্বর, কিন্তু হাই, এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই? মোহাম্মদ শহীদুল্লাহর এই হতাশা দূর করতে পারে কিভাবে? ফোকলোর সোসাইটি স্থাপন করে। সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, ফোকলোর সোসাইটি স্থাপন করে। এরপরে একটি উদ্দীপক করে 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। উদ্দীপকটির ধরন হলো, সঠিক উত্তর খনার বচন। সঠিক উত্তর হচ্ছে খ নম্বর, খনার বচন। এরপরে আমরা সৃজনশীলে চলে যাব। এই উদ্দীপকটি পড়ে আমাদেরকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এলেভেলে পরীক্ষা শেষে মিতু মা বাবার সঙ্গে গ্রামের বাড়ি বেড়াতে আসে। গ্রামে তখন পৌষ মেলা বসেছে। মেলার মিতু বয়াতির কণ্ঠে একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। গানটি শুনে বিমোহিত হয়। সে তার মাকে জিজ্ঞাসা করে, মা, এতদিন আমি কেন এই গানগুলো শুনিনি? এই গানগুলোই তো বড় আপু খুঁজছে তার থিসিসের জন্য। আমি এবার আপুর জন্য গানগুলো সংগ্রহ করে নিয়ে যাব। প্রশ্ন ক নম্বর, সরস প্রাণের জীবন্ত উৎস কোনটি? খ নম্বর, আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোত বলতে কি বুঝিয়েছেন? গ নম্বর, মিতুর এই গানগুলো না শোনার কারণটি পল্লী সাহিত্য প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। ঘ নম্বর, উদ্দীপকের মিতুই যেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর চাওয়া পল্লী জননীর মনোযোগী সন্তান। মন্তব্যটি বিশ্লেষণ করো। তাহলে ক নম্বরের উত্তর হচ্ছে সরস প্রাণীর জীবন্ত উৎস হলো ঘুমপাড়ানি গান ও খোকাখুকের ছড়া। এবার খ নম্বরের উত্তর হচ্ছে আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোত বলতে বর্তমান শিক্ষা ব্যবস্থার কুপ্রভাব সম্পর্কে বলা হয়েছে। ব্যাখ্যাতে যেয়ে বলবো আমরা, আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে শিক্ষার্থীরা পল্লী সাহিত্য থেকে অনেক দূরে চলে যাচ্ছে। আমাদের পল্লী সাহিত্য যে কতটা সমৃদ্ধ তা তারা কোনোভাবেই জানতে পারছে না, যার ফলে প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের পল্লী সাহিত্যগুলো বিলীন হয়ে যাচ্ছে। আর এর কারণ হিসেবে প্রাবন্ধিক কেবলমাত্র বর্তমান শিক্ষা পদ্ধতিকে দায়ী করেছেন। আলোচ্য উক্তিতে এই প্রসঙ্গটি তুলে ধরা হয়েছে। এরপরে গ নম্বরের উত্তর হচ্ছে মিতুর এই গানগুলো না শোনার পেছনে আমাদের আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতই দায়ী। অনেক দূরে থাকলেও নিজের অস্তিত্ব, নিজের শিকড়কে ভুলে যাওয়া উচিত নয়। যে জাতি নিজের শিকড়, নিজের অস্তিত্ব সম্পর্কে জানে না, সেই জাতি কখনোই উন্নত হতে পারে না। সবার আগে নিজেকে জানতে হয়। নিজের অস্তিত্বকে মনে করেই মানুষ এগিয়ে চলে অনেক দূর। এরপরে আমরা ব্যাখ্যাতে গিয়ে বলবো, মিতু এ লেভেলের ছাত্রী হয়, পল্লী সাহিত্যের উপাদানগুলো থেকে সে বঞ্চিত। প্রথমত সে এ লেভেলের ছাত্রী, দ্বিতীয়ত শহরমুখী হওয়াতে এটি আরও প্রকট হয়েছে। অপরদিকে তার পরিবার ও পল্লী সাহিত্যের ব্যাপারে উদাসীন বলে মিতু এই গানগুলো শোনা থেকে বঞ্চিত হয়েছে। পল্লী সাহিত্য প্রবন্ধে প্রাবন্ধিক আধুনিক শিক্ষাকে দায়ী করেছেন পল্লী সাহিত্য থেকে দূরে থাকার কারণ হিসেবে। তিনি মনে করেছেন আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতই নতুন প্রজন্মকে টেনে নিয়ে যাচ্ছে অনেক দূরে পল্লী সাহিত্য থেকে। তার উপরে পরিবারের উদাসীন ভূমিকাও এর কারণ হিসেবে দায়ী। তাই বলা যায় আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতের কারণে মিতু এই গানগুলো থেকে বঞ্চিত হয়েছে, যা পল্লী সাহিত্য প্রবন্ধে উল্লেখ রয়েছে। এরপরে ঘ নম্বরের উত্তর, উদ্দীপকের মিতুই যেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর চাওয়া পল্লী জননীর মনোযোগী সন্তান। মন্তব্যটি যথার্থ। নিজের দেশ, নিজের সংস্কৃতি সব কিছুর ঊর্ধ্বে। সব কিছুর আগে নিজের সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া উচিত। অন্যের দেশ ও সংস্কৃতি সম্পর্কে জানার আগে নিজের সংস্কৃতি সম্পর্কে জানা প্রয়োজন। কারণ যে নিজেকে জানে সে অন্যকে জানার অধিকারও রাখে। যে নিজেকে জানে না সে অন্যকে জানার অধিকারও রাখে না। উদ্দীপকে একটি পল্লীগীতি শুনে মুগ্ধ হয় মিতু। সে সিদ্ধান্ত নেয় তার বড় বোনের থিসিসের জন্য গানগুলো সে সংগ্রহ করবে। সেই সাথে সে আক্ষেপও করে কেন এতদিন সে গানগুলো শোনেনি। পল্লী সাহিত্য প্রবন্ধে প্রাবন্ধিক আশা করেছেন আমাদের পল্লী সাহিত্যের উপাদানগুলো কেউ যত্ন সহকারে সংগ্রহ করবে, যেন সেগুলো হারিয়ে না যায়। সেই সাথে প্রাবন্ধিক এও আশা করেছেন নতুন প্রজন্ম যেন পল্লী সাহিত্যের প্রতি যত্নশীল ও শ্রদ্ধাশীল হয়। প্রাবন্ধিক পল্লী সাহিত্যকে বাঁচানোর জন্য প্রবন্ধে এই আশাবাদ ব্যক্ত করেছেন। এরপরে আমরা সিদ্ধান্তে চলে যাব। উদ্দীপকে মিতু পল্লী গান শুনে মুগ্ধ হয় এবং তা সংগ্রহ করার সিদ্ধান্ত গ্রহণ করে। পল্লী সাহিত্য প্রবন্ধে লেখকও তার প্রবন্ধে উল্লেখ করেছেন যে আমাদের পল্লী সাহিত্যগুলোকে বাঁচিয়ে রাখতে হলে এগুলোকে সংগ্রহ করার কোনো বিকল্প নেই। সেই সাথে প্রয়োজন সর্বস্তরের মানুষের আগ্রহ ও শ্রদ্ধা, যা উদ্দীপকের মিতুর মাঝে বিদ্যমান। তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকে পল্লী সাহিত্যের উপরে, প্রবন্ধের উপরে আলোচনা। এবার আমরা চলে যাব জীবন সঙ্গীত যে কবিতাটি রয়েছে সেই কবিতার বহু নির্বাচনীতে। 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আয়ুকে কোনটির সঙ্গে তুলনা করেছেন? সঠিক উত্তর শৈবালের নীল।
হেমচন্দ্র মুখোপাধ্যায় কী করেছেন? আয়ুকে শৈবালের নীলের সঙ্গে তুলনা করেছেন। 2 নম্বর, কবি সংসার সমরাঙ্গন বলতে কি বুঝিয়েছেন? সঠিক উত্তর খ, জীবন যুদ্ধকে। এবার নিচের উদ্দীপকটি পড়ে 3 এবং 4 সংখ্যক প্রশ্নের উত্তর দিতে হবে। শুকুর মিয়া একজন ক্ষুদে ব্যবসায়ী, সামান্য পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন। প্রথম লাভ পান, একসময় তার ব্যবসায় মন্দা দেখা দেয়। এতে তিনি কিছুটা বিচলিত হয়ে পড়েন। তখন বন্ধু হাতেম তাকে দৃঢ়তার সাথে এগিয়ে চলার পরামর্শ দেন। শুকুর মিয়া তার পরামর্শকে সাদরে গ্রহণ করেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে শুকুর মিয়ার লক্ষ্য কী? সঠিক উত্তর সংসার সমরাঙ্গনে টিকে থাকা। 4 নম্বর, অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে শুকুরের যে গুণের আবশ্যক তা হলো? সঠিক উত্তর আত্মবিশ্বাস। তাহলে এরপরে আমরা চলে যাব হচ্ছে সৃজনশীল প্রশ্নে। আমরা প্রথমে উদ্দীপকটি পড়ে নিব। রবার্ট ব্রুস পরপর 6 বার যুদ্ধে পরাজিত হয়ে একসময় হতাশ হয়ে বনে চলে যান। সেখানে দেখেন একটা মাকড়সা জাল বুনতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছে। অবশেষে সেটি 7ম বারে সফল হয়। এই ঘটনা রবার্ট ব্রুসের মনে উৎসাহ জাগায়। তিনি বুঝতে পারেন জীবনে সাফল্য ও ব্যর্থতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই তিনি আবার পূর্ণ উদ্যমে যুদ্ধে অংশগ্রহণ করে বিজয়ী হন। প্রশ্নগুলো দেখে নিই আমরা। ক নম্বর প্রশ্ন হচ্ছে, কবি কোন দৃশ্যে ভুলতে নিষেধ করেছেন? খ নম্বর প্রশ্ন হচ্ছে, কিভাবে ভাবের উন্নতি করা যায়? গ নম্বর প্রশ্ন হচ্ছে, পরাজয়ের গ্লানি রবার্ট ব্রুসের মনের উপর যে প্রভাব বিস্তার করে সেটি জীবন সঙ্গীত কবিতার সাথে কিভাবে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। ঘ নম্বর, হতাশা নয় বরং সহিষ্ণুতা ও ধৈর্যই মানুষের জীবনে চরম সাফল্য বয়ে আনে। উদ্দীপক ও জীবন সঙ্গীত কবিতা অবলম্বনে উক্তিটি বিশ্লেষণ করো। তাহলে আমরা শুরুতেই ক নম্বরের উত্তর দেখে নিব। ক নম্বরের উত্তর হচ্ছে, কবি বাহ্য দৃশ্যে ভুলতে নিষেধ করেছেন। কবি বাহ্য দৃশ্যে ভুলতে নিষেধ করেছেন। খ নম্বর, নিজ নিজ কাজ ঠিকভাবে করলেই ভাবের উন্নতি করা যায়। পৃথিবী হচ্ছে একটি যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে হলে নিজেকে যোগ্য সফলভাবে তুলে ধরতে হবে। এই যুদ্ধক্ষেত্রে সবাই এমনিতেই জন্ম নেয় না। এখানে সবারই রয়েছে নিজ নিজ কাজ, আর এই নিজ নিজ কাজ ঠিকভাবে করা প্রত্যেক মানুষের দায়িত্ব। এই দায়িত্ব সঠিকভাবে পালন করলেই ভাবের অর্থাৎ পৃথিবীর উন্নতি করা যায়। এরপরে আমরা দেখে নিব গ নম্বরের উত্তর। পরাজয়ের গ্লানি রবার্ট ব্রুসের মনের উপর জীবন সঙ্গীত কবিতার বৈরাগ্য সাধনার চেষ্টার দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ। এই পৃথিবী এক বিরাট রণক্ষেত্র। এখানে পরাজয়ের কোনো স্থান নেই। কেউ যদি পরাজয় মেনে নিয়ে এক কোণে চুপচাপ পড়ে থাকে তবে তার জীবন সেখানেই থেমে যাবে। নিজেকে প্রমাণিত করতে হলে বীর বেশে এগিয়ে যেতে হবে, না হলে তার জন্য জীবন কোনো সমবেদনা জানাবে না। উদ্দীপকে দেখা গেছে রবার্ট ব্রুস যুদ্ধে পরাজিত হয়ে বনে চলে যায়। সে নিজের হার মেনে নিয়ে সব কিছু থেকে আলাদা হয়ে যেতে চেয়েছিল, কিন্তু একটি মাকড়সাকে দেখে সে অনুপ্রাণিত হয়। তারপর সে পুনরায় বীর বেশে গিয়ে যুদ্ধ করে এবং জয়ী হয়। জীবন সঙ্গীত কবিতায় কবি বলেছেন, বৈরাগ্য সাধনে মুক্তি নেই। পৃথিবীতে যে বীর বেশে যুদ্ধ করবে সেই প্রকৃত জয়ী হবে, কারণ পৃথিবী হলো সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র। তাই এখানে হার মেনে নিয়ে বৈরাগ্য সাধন করা মানে ব্যর্থ হওয়া। মানুষের অমূল্য জীবনে অবশ্যই নিজেকে মূল্যায়িত করতে হবে। তাই বলা যায় এই বৈরাগ্য সাধনের চেষ্টা থেকে জয়ী হওয়ার দিকটির সাথে উদ্দীপকে রবার্ট ব্রুসের পরাজয়ের গ্লানি ও জীবন সঙ্গীত কবিতার সাদৃশ্য রয়েছে। এরপরে আমরা চলে যাব ঘ নম্বরের উত্তরে। হতাশা নয় বরং সহিষ্ণুতা ও ধৈর্যই মানুষের জীবনে চরম সাফল্য আনে। মন্তব্যটি যথার্থ। জীবনে আমাদেরকে অনেক ধরনের পরিস্থিতির সাথে পরিচিত হতে হয়, তার মধ্যে দিয়েই আমাদের নিজের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হয়। কিন্তু যে কোনো কঠিন পরিস্থিতিতে হার মেনে নেয় তার জীবন থমকে যায়, সে আর সামনে এগিয়ে যেতে পারে না। এরপরে আমরা ব্যাখ্যাতে যাব। উদ্দীপকে যুদ্ধে পরাজিত হয়ে রবার্ট ব্রুস হতাশাগ্রস্ত হয়ে পড়ে, কিন্তু পরবর্তীতে মাকড়সাকে দেখে সে আবার অনুপ্রাণিত হয় এবং যুদ্ধ জয় করে। এখানে রবার্ট ব্রুসের অনুপ্রাণিত হওয়া এবং যুদ্ধ জয় করার দিকটি ব্যক্ত হয়েছে। জীবন সঙ্গীত কবিতায় কবি মানুষকে হতাশ হতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, জীবনের যুদ্ধক্ষেত্রে বীর বেশে গিয়ে যুদ্ধ করতে হবে, তবেই জয় আসবে। কিন্তু হতাশ হয়ে থাকলে কখনোই জীবন যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়। কবি কবিতায় হতাশ না হয়ে বরং বীরত্বের সাথে জীবনকে উপভোগ ও জয় করার কথা বলেছেন। এবার আমরা সিদ্ধান্তে চলে যাব। উদ্দীপকে রবার্ট ব্রুস হতাশ হয়ে থাকার পরে অনুপ্রাণিত হয়েছে। আর অনুপ্রাণিত হয়েই সে জীবন যুদ্ধে জয়ী হয়েছে। জীবন সঙ্গীত কবিতায় কবিও বলেছেন, হতাশ না হয়ে থেকে বীর বেশে যুদ্ধ করে জীবনে জয়ী হতে হবে, কারণ হতাশা ও বৈরাগ্যের মাঝে কখনোই কোনো মুক্তি নেই, যা উদ্দীপকে বর্ণিত হয়েছে। তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। জীবন সঙ্গীত কবিতার যে পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি রয়েছে, কবি পরিচিতি রয়েছে, এবং পল্লী সাহিত্য প্রবন্ধের যে পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি রয়েছে, এটা আমাদের বইয়ে দেওয়া রয়েছে এবং শব্দার্থগুলো আমাদের বইয়ে দেওয়া রয়েছে। এজন্য তোমাদের জন্য এখানে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আজকে আমি আলোচনা করলাম। শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।